খুলমখুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা আপনারা জানেন যে বিজেপির এই প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর দলের মধ্যে একটা ক্ষোভের আগুন জ্বলছে। আপনারা বলবেন যে যে কোনো দলেরই প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর একটা ক্ষোভের আগুন জ্বলে, তো সেটা বিজেপির ক্ষেত্রে হয়েছে, সেটা এমন কি কথা, দলীয় নেতৃত্ব আসবেন সেটা ঠিকঠাক করে নেবেন। কিন্তু আমি বিষয়টাকে ঠিক এভাবে দেখছি না। এবারের যে প্রার্থী তালিকাটা বিজেপির প্রকাশিত হয়েছে, এখানে কয়েকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন। যেটা আমি লক্ষ্য করেছি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই তালিকায় আপনারা লক্ষ্য করবেন যে বরাকের যে প্রভাবশালী যারা নেতা রয়েছেন, বিজেপি নেতা, যেমন আছেন কৌশিক রায়, যেমন আছেন কৃপানাথ মালা, কৃষ্ণেন্দু পাল, এরা প্রভাবশালী নেতা। এদের পছন্দ মতো প্রার্থীরা কিন্তু তেমনভাবে প্রার্থী তালিকায় জায়গা করে নিতে পারেননি। এবং এই প্রার্থী তালিকা আমি এটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলছি। যেমন ধরুন কমলাক্ষ দেবপ্রকাশিত টিকিট পেয়ে যান, এটা কিন্তু কোনোভাবে কৌশিক রায় বেড়ে দেওয়ার কথা নয়, কিন্তু কমলাক্ষ দেবপ্রকাশিত টিকিট পেয়েছেন। আপনারা দেখবেন যে অনুরাধা টিকিট পেয়েছেন, মাফ করবেন, অনুরাধা দেব এবং তার স্বামী সঞ্জিত দেব কৌশিক রায় অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু বড়খোলা টিকিট পেতে তারা বঞ্চিত হয়েছেন। অনুরাধা দেব বঞ্চিত হয়েছেন। এখানে টিকিট পেয়েছেন এখানে টিকিট পেয়েছেন কিশোরনাথের সঙ্গে কৌশিক রায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়, এটা মোটামুটি সর্বজন বিদিত, কিন্তু তারপরেও এখানে কিশোরনাথ টিকিট পেয়েছেন। এটা একটা আশ্চর্যের কথা। 3 নম্বর, আমি যে রামকৃষ্ণনগর আসনে আপনারা আসুন, এখানে বিজয় মালাকার টিকিট পেয়েছেন। বিজয় মালাকারের কট্টর বিরোধী ছিলেন সাংসদ কৃপানাথ মালা, কিন্তু দেখা গেল কৃপানাথ মালা ঘনিষ্ঠ জয়দেব দাস এখানে টিকিট পাননি। এই 3টা উদাহরণ আমি আপনাদের সামনে এই জন্য আনলাম। এই 3টা উদাহরণ থেকে পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার ঘনিষ্ঠ কেউ যদি থাকেন, সেই কোনো ঘনিষ্ঠকে যে তিনি টিকিট দিয়ে দেবেন তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ, বাবা আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি আমার ঘনিষ্ঠ, তোমার যতটুকু কাজ করার তুমি ততটুকু করো, এর বাইরে তুমি আসবে না। এটা হলো মুখ্যমন্ত্রীর অলিখিত ঘোষণা। ধরুন আমি মুখ্যমন্ত্রী খুব ঘনিষ্ঠ, তিনি আমাকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যদি আমি হস্তক্ষেপ করতে যাই তাহলে সেটা তিনি মেনে নেবেন না। আরেকটা নাম ভুলে গেছি, রাজদীপ রায়, যিনি শিলচরের টিকিট পেয়েছেন, তার সঙ্গেও কিন্তু কৌশিক রায়ের একটা বিরোধ চলছে, এটা আমরা সবাই জানি। তারপরেও রাজদীপ রায় এখানে টিকিট পেয়েছেন। অর্থাৎ 4টা টিকিট আমরা দেখলাম, এবং অনেক কৃষ্ণেন্দু বিরোধী অনেককেও টিকিট দেওয়া হয়েছে। তার মানে যে মুখ্যমন্ত্রী কাউকে পছন্দ করলেই সেই ব্যক্তিটির পছন্দের কাউকে যে তিনি টিকিট দিয়ে দেবেন সেটার কোনো নিশ্চয়তা নাই। এটা হলো হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক যে কৌশল, সেটা হলো, এবং এভাবেই তিনি চলেন, এবং সারা আসামে এই কাজটাই হয়েছে। দর্শকরা, এখন আমি আসছি এই যে বিদ্রোহ যেগুলো হচ্ছে, যেমন বড়খোলার 4 মণ্ডল জেলা সভাপতিকে চিঠি দিয়ে বলেছে তারা নির্বাচনী কাজকর্ম বন্ধ রেখেছেন। এই 4 মণ্ডল কিন্তু কৌশিক রায়ের অত্যন্ত অনুগত। এই 4 মণ্ডল মানব সিং, তারপর সঞ্জিত দেব এবং বাকি যে 2জন আছেন তারা সবাই কৌশিক রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং 4 মণ্ডল গিয়ে বলেছে যে আমরা কিশোরনাথের পক্ষে কাজ করব না। কিশোরনাথ গত নির্বাচনে দলীয় প্রার্থী বিরোধিতা করেছিলেন, তাই কিশোরনাথকে আমরা সমর্থন করব না। এটা তারা গিয়ে লিখিতভাবে তারা বলে এসছেন জেলা সভাপতি রূপম সাহার কাছে, এবং একটা লিখিত পত্র দিয়েছেন। একই দিনে উধারবন্দের যে 7 জন দলত্যাগ করলেন, এর মধ্যে বাসুদেব শর্মা ছিলেন, দীর্ঘদিনের বিজেপি কর্মী, প্রায় 45 বছরের পুরনো বিজেপি কর্মী, তুখোড় নেতা, এবং বিজেপির যে সেই নীতিগুলোকে তাত্ত্বিকভাবে যেভাবে তিনি উপস্থাপন করতে পারেন মানুষের সামনে, তার জুড়ি নেই। শ্যামাপদ রায়, রংপুর মণ্ডল বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বিজেপিকে রংপুরে সংগঠিত করার ক্ষেত্রে যার একটা বিরাট ভূমিকা ছিল। বিশ্বজিৎ দাস দীর্ঘদিনের বিজেপি কর্মী, হেমাঙ্গ শেখর দাস দীর্ঘদিনের বিজেপি কর্মী, উধারবন্দের সবাই এরা দল ছেড়েছেন। এই যে এরা দলটা ছাড়লেন, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, এবং এটা একটা প্রভাব কিন্তু উধারবন্দের নির্বাচনে পড়বে। উধারবন্দে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে
এই যে স্থানীয়রা যে বিরোধিতা করছেন, যা যা পুরনো নেতারা, এদের বিরোধিতাকে যদি দল পাত্তা না দেয় বা যদি এই বিষয়টা সমাধান বিজেপি দল না করতে পারে, তাহলে কিন্তু নির্বাচনে ফলভোগ করতে হবে। আমি বারবার একটা কথা বলি, এটা 2021 সাল নয় যে বিজেপির সিম্বল দেখলেই দৌড়ে দৌড়ে সবাই ভোট দিয়ে দেবে, এমন নয়। যে মালগ্রামে আমি একটা কথা শুনতে পাচ্ছি, আমাকে মালগ্রামে আমার নিজেরও অনেক আত্মীয় স্বজন আছে, এরকমই দু একটা পরিবারে আমি গতকাল গেছি, তারা বলছেন যে দেখুন আমরা তো বিজেপিকে ভোট দিই, পরিষ্কার বলছেন, কিন্তু এবার আমরা দেবো না, এবার অজিত সিংকে দেবো, কারণ অজিত সিং আমাদের বাড়ির পাশে থাকেন, আমাদের মালগ্রাম ইটখেলা বলছেন, তারা নিজেরা বলছেন আবার বিজেপি ভোটার, কট্টর বিজেপি ভোটার, কট্টর মোদিপন্থী, মোদির সম্বন্ধে আপনি একটা কিছু বললে আপনাকে মেরে ফেলবে এরকম পরিবার, এরা বলছে আমরা অজিত সিংকে ভোট দেবো। এই যে একটা নেগেটিভ প্রচার চলছে বিজেপির বিপক্ষে, এটাকে আটকানোর জন্য কোনো মেশিনারি কি বিজেপি ঠিক করেছে? এই সমস্ত কিছু কিন্তু এই নির্বাচনে আসবে, এটা আপনারা দেখে নেবেন। তো এই যে টিকিটটা বন্টন হয়েছে এবং এই উদারবন্দের ক্ষেত্রে যে বিদ্রোহটা দেখা দিয়েছে, এই বিদ্রোহটা কিন্তু প্রকারান্তরে কিন্তু কৌশিক রায়ের সুবিধা হবে। কৌশিক রায় কোনো সময় চাইবেন না যে রাজদীপ গোয়ালা রাজনীতিতে ভালোভাবে পুনর্বাসিত হন, এটা তিনি চাইবেন না। তবে সরাসরি তিনি এক্ষেত্রে কোনো মদত দিচ্ছেন এমন কিন্তু প্রমাণ নেই। একমাত্র আমি দেখছি কৌশিক রায় যে নিজের আসনটা লক্ষ্মীপুর ছাড়া বাকি সবটি আসনে কিন্তু বিজেপি একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা দিয়েছে। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, যেটা শুরু করলাম, যে মুখ্যমন্ত্রী এই যে আসনগুলো বন্টন করেছেন, এখানে তিনি কোনো বিশেষ গোষ্ঠীকে কিন্তু প্রাধান্য দেননি। অর্থাৎ কংগ্রেস আমলে যেটা ছিল, তো বড়াকে টিকিট বন্টন করবেন সন্তোষ মন্দেব, গৌতম রায়, দেশ গোয়ালারা বসে, বিজেপি আমাদের কিন্তু এটা নয়, সব মুখ্যমন্ত্রী ঠিক করবেন। এমনকি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কৌশিক রায় বললো যে অমুক টিকিট পেয়ে যাবেন, এটাও নয়, এটা প্রমাণিত হয়ে গেল। তারপর ধলাইয়ে মুখ্যমন্ত্রী খুব একটা এখানে ঝুঁকি নেননি, পরিমল শুক্লবৈদ্য যা চেয়েছেন সেটাই হয়েছে। যদিও পরিমল শুক্লবৈদ্য বলছেন তিনি কোনো বিশেষ প্রার্থীর কথা বলেননি, রাজনৈতিক নেতা, তিনি তো তার কথা বলবেনই। কিন্তু আমার যেটা মনে হয় যে পরিমল শুক্লবৈদ্য হয়তো লিখিতভাবে বলেছেন, কিন্তু হয়তো আলাপচারিতায় তিনি বলেছিলেন যে তিনি, আমার যেটা ধারণা, কারণ নিহারঞ্জন দাসের উপর তিনি বীতশ্রদ্ধ ছিলেন এটা আমরা জানি, কিন্তু নিহারঞ্জন দাস যে নির্দল দাঁড়িয়েছেন এর পিছনে কী কারণ থাকতে পারে? নিহারঞ্জন দাস তো বুকারণ, তিনি জানেন যে নির্দল দাঁড়ালে তার অবস্থাটা কী হবে, তারপরেও তিনি নির্দল দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন এটা বুঝবো। হয়তো দেখবেন গত নির্বাচনে তো আমরা দেখলাম অমিয়কান্তি দাসও দলত্যাগ করেছিলেন, পরে এসে তাকে আবার বুঝিয়ে দলে নেওয়া হয়েছে, এটা হয়তো নিহারঞ্জন দাসের ক্ষেত্রে হতে পারে। সুতরাং টিকিট বন্টনের পরে এই যে একটা আপনারা দেখছেন ডামাডোল চলছে, এটাকে যদি আপনারা অন্য নির্বাচনের সঙ্গে মেলান তাহলে কিন্তু হবে না। আমার যেটা ধারণা, এর কিন্তু প্রভাব কিন্তু নির্বাচনে পড়বে। হয়তো আপনারা বলবেন যে 20 দিন হয়েছে, মুখ্যমন্ত্রী প্রচারে আসবেন, ওর আকু একবার মোদী সরকার, এরকম স্লোগান আসবে, পদ্মফুলের ছাপ আসবে, আজকেও যে একটা গতকাল যে একটা গণ্ডগোল হয়েছে ঈদের নিয়ে, এইগুলোর প্রভাব একটা থাকবে। সবগুলো মিলিয়ে সব এই যে গোমাংস নিয়ে যে একটা বিতর্ক চলছে, সবগুলো মিলিয়ে এগুলো বিষয় বিজেপির পক্ষে যাবে এবং সেটা বিজেপির পক্ষে জেতার ক্ষেত্রে সহজ হবে। কিন্তু বিষয়টা এত সোজা নয়। এবার প্রতিটি আসনে বিজেপিকে অত্যন্ত পরিশ্রম করতে হবে, লড়তে হবে। যদিও প্রত্যেকটি আসন প্রবল হিন্দু ঘনিষ্ঠ, কিন্তু তারপরও লড়াই করতে হবে বিজেপিকে, এটা কিন্তু ঘটনা। এবং এই যে প্রমাণিত হয়ে গেল, এখন ধরুন এই যে কৌশিক রায় বিরোধী যে 3-4 জন নেতা যে টিকিট পেয়েছেন, এদের নির্বাচনী জনসভায় কৌশিক রায় যেতে পারবেন কিনা এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, চাইবেন কিনা এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে কৌশিক রায় নিজের আসনটা, কৌশিক রায় লক্ষ্মীপুরের জন্য যা করেছেন তাতে কয়েক হাজার ভোটে তিনি জিতবেন, এটা আপনারা লিখে নিন। আমি তো বলেছি 50,000 60,000 হতে পারে সেটা, এবং সেটাই হবে। কিন্তু বাকি আসনগুলিতে বিজেপির অত্যন্ত লড়াই করতে হবে, এটা ঘটনা। আমি প্রত্যেকটি আসনের খবর আপনাদেরকে সময় দেব। আজ এইটুকুই, নমস্কার।